দেহের সামনের দিকে পুরুষালী হাতের ধাক্কায় দুপা পিছিয়ে গেল ইচ্ছে। অগণিত মানুষের পদাচারণায় ব্যস্ত মহাসড়কের ঠিক মাঝখানে দাঁড়িয়ে কোনো ছেলের এমন স্পর্শ কোনো মেয়ের কাছে সেটা কতটা লজ্জার তা শুধু সেই মেয়েটিই জানে। রাগে দুঃখে অপমানে চোখ দিয়ে পানি পড়তে লাগলো ইচ্ছের। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল ও। সিক্ত পাবড়িতে চোখ চুলকাতে শুরু করেছে। ওদিকে একটা ছেলে হয়ে কোনো মেয়ের সম্মুখ দেহে ধাক্কা দেওয়ার মতো জঘন্য কাজ করেও সামনের মানুষটার কোনো খেয়ালই নেই। সে তো মার লাগাতে ব্যস্ত। বাবার বয়সের লোকটাকে বাজেভাবে মেরেই চলেছে অনবরত। আর সেই মারপিট বন্ধ করতে গিয়ে এইভাবে অপমানিত হতে হলো ইচ্ছেকে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পিছিয়ে আসতে হলো এই বাজে পর্ষের দরুন। রাগে হাত মুঠো করে নিল ইচ্ছে, দাঁতে দাঁত চেপে এবার আবারও এগোলো সামনে। মানুষটার কাজ চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে সশব্দে চড় লাগিয়ে দিল তার গালে। থমকে আছে পুরো জায়গাটা। তীক্ষ্ণ অনুভবে দুপুরের রোদটাও যেন চড়া হয়ে উঠল। রাস্তায় কাকগুলো ডানা ঝাপটাচ্ছে। গাড়ির হর্নের শব্দ থেমে গেল কিয়ৎক্ষণের জন্য। পথচারীদের পা থেমে স্থিরতার সংজ্ঞা লেপটে দিচ্ছে চারপাশে। স্তব্ধতার আশেপাশে সবার আটকে থাকা শ্বাসে এক বিমূঢ়তা আঁকা। পরিচিত মুখগুলোতে রাগ অথবা বিস্ময়। রাগটার কারণ ওদের প্রিয় কারোর গায়ে হাত ওঠা, আর বিস্ময়ের কারণ সেই প্রিয়র নীরবতায়। আরেকটা কারণ আছে বিস্ময়ের, চরদাদার দুঃসাহস। শ্বাসরুদ্র সে এক তীব্র অনুভব এ ভিড়ের মাঝে। সাদমান ইবনাম প্রাপ্তর গালে চড় মেরেছে কেউ। গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে নীরবে আটকে আছে প্রাপ্ত, যেন পাথর হয়ে গেছে ও সেকেন্ড পাঁচেকের ব্যবধানে। ওর গায়ে ফুলের টোকাটা পড়লেও তার ভয়ানক দাম চোকাতে হয়, এটাই নিয়ম, প্রাপ্তর নিয়ম। সেখানে কেউ চড় মেরেছে ওকে, হিসাবে তিল পরিমাণ খাত থাকতে দেবে না তো। অগ্নি শর্মার রাগ নিয়ে যেই না মাথা তুলতে যাবে, দ্বিতীয়বারের মতন চড় পড়ল ওর গালে। অপমানিত হওয়ার রাগ সামলে না উঠতে পেরে আবার ওকে চড় মেরেছে ইচ্ছে। প্রাপ্তকে এবার মাথা তোলার সুযোগ না দিয়ে সোজা ওর কালো চেকের শার্টটা কলার চেপে ধরল। রীতিমতন ঝাঁকি দিয়ে চেঁচিয়ে বলল, তোর সাহস কি করে হলো ইচ্ছেকে ব্যাড টাচ করার? হাউ ডেয়ার ইউ! পাশ থেকে জন পাঁচেক প্রায় হুড়মুড়ি খেয়ে পড়তে যাচ্ছিল ইচ্ছের উপর, কিন্তু প্রাপ্ত দুহাত জড়িয়ে ওদের থামতে বোঝাতেই থামলো ওরা। চদ্দা তার দিকে চোখ তুলে তাকালো প্রাপ্ত। ওর মুখের থেকে ইঞ্চি পাঁচেক দূরত্বে বেশ ফর্সা মতন এক মেয়ের চেহারা, তবে ফর্সা আর নেই এখন সেই মুখটা। লালাভা হয়ে আছে, হয়তো রাগে। নাকের ডকা চোখ রক্তিম হয়ে গেছে একদম। কান্নার দরুন ভিজে ওঠা পাপড়ি এতটা কাছ থেকে প্রচন্ড ঘন দেখাচ্ছে। একদম সোজা চুলগুলোর সামনে কিছু ছোট্ট করে কাটা বলে গালে এসে লেগে আছে, হয়তো চোখের পানিতে ভিজে, নয়তোবা ঘামে। কানের বড় দুলটা চুরির সাইজের বড়। গলায় থাকা কালো চোকারে গিটারের সেপের লকেটটায় রোদ পড়ে চোখে লাগলো প্রাপ্তর। আস্তে করে ঘাড় ঘুরিয়ে চোখ বন্ধ করে নিল ও। আর ওকে অন্যদিক ফিরতে দেখেই যেন গায়ে আগুন লেগে গেল ইচ্ছের। আবারও ওর কলার ঝাঁকিয়ে বলল, খোল বাস্টার্ড! অন্যদিক কেন ফিরছিস তুই? চোখ কেন বন্ধ করছিস? চোখ খোল! হাউ ডেয়ার ইউ টু টাচ মি লাইক দ্যাট? হাউ ডেয়ার ইউ! ফু দিয়ে একটা শ্বাস ছাড়ল প্রাপ্ত। ইচ্ছে থেকে না তাকিয়ে শান্তভাবে এবার ওর হাতে নিজের শার্টের কলারটার দিকে তাকালো ও। কলার দেখার পরিবর্তে চোখ গেল মেয়েটার হাতের দিকে। মুঠো করা হাত দুটো কাঁপছে। বাঁ হাতে থাকা কালো রঙের আংটি ব্রেসলেট দুটোতেই টোন সিম্বল। কবজিতে ছোট্ট করে টোন সিম্বলের ট্যাটু করানো। প্রাপ্ত হাত তুলে ওর মুঠোর থেকে নিজের কলারটা ছাড়িয়ে নিল। রাগের সর্বশক্তিতে কলার ধরেছিল ইচ্ছে, কিন্তু প্রাপ্ত এত সাবলীলভাবে কলারটা ছাড়িয়ে নিল, এতে আরেক দফা রাগ হলো ওর। কিছু বলার আগেই প্রাপ্ত ইচ্ছের দিকে ফিরল। ওর দু কাঁধ দু হাতে ঠেলে আরো পিছিয়ে দিয়ে আপাত মস্তক দেখে নিল ইচ্ছেকে। বয়সটা 22-23-এর বেশি হবে না মেয়েটার। পরনে কালো টপ, জিন্স, উঁচু হিল, শার্টের হাতার মতন হাতটা গুটিয়ে ভাঁজ দেওয়া, পুরোপুরি ছেলেদের মতন করে। একটা ক্ষুদ্র শ্বাস ফেল প্রাপ্ত। মারপিটের সময় বাধা দিতে আসা এমন শার্ট পরিহিত হাতটা কোনো মেয়ের হবে মাথাতেই আসেনি ওর।
কোনো দিক না তাকিয়ে ধাক্কা মেরেছে সেই হাতের মালিককে। ফলশ্রুতিতে স্পর্শটা বেশ বাজেভাবেই গেছে মেয়েটার জন্য। অবশ্য ওরও দোষ নেই। যেখানে এখানকার কোনো ছেলেই প্রাপ্তর সামনে দাঁড়ানোর সাহস পায় না, কেন কোনো মেয়ে আসতে যাবে ওর কাজে বাধা দিতে? আর যখন রেগে থাকে এমনিতেই কোনো কিছুর হুঁশ থাকে না প্রাপ্তর, তাই ওর কাজে বাধা দিতে আসার দোষ এই মেয়েরই। কলার ধরার চর দুটো তো আছেই। নিজেকে নির্দোষ অধিষ্ঠিত করে দুহাত পকেটে পুরে দাঁড়ালো প্রাপ্ত। গাছড়া ভাবে বলল, দোষটা তোমারই। প্রাপ্তর কাজে বাধা দিতে আসাটা উচিত হয়নি তোমার। প্রাপ্ত নামটা না চাইতো ইচ্ছের মস্তিষ্কে বার কয়েক হানা দিল। উজ্জ্বল শ্যামবর্ণের সুঠামো দেহের অধিকারী মানুষটার যে কোনো কিছুর প্রাপ্তির পুরোটা অধিকার আছে, এমন ভাবের ঝলক আছে চেহারার। উচ্চতার সাথে মানানই গড়ন তার। ভুজুগল বেশ ঘন, কপালের সামনের চুলগুলো নড়চড় বেশি বলে মনে হয়। কালো চেকের শার্টের কলারের কাছে খোলা বোতাম দুটো আদলে গলার দৃশ্যমান রগ ছুঁয়ে ঘাম গড়াচ্ছে। হাতে থাকে মোটা ফিতার ঘড়িটার চেয়ে ঘামে সিক্ত লোমগুলো নির্নিলিত শয়ন বেশ আকর্ষণ বলে মনে হলো ইচ্ছে। তোমার ভুলে তোমাকে সরিয়ে দিতে গিয়ে যেটা ঘটেছে সেটা আমার আকস্মিকতায় ঘটেছে। আর তার বিপরীতে তুমি আমাকে একটা নয় পরপর দুটো চর মেরেছ। হিসেবটা কিন্তু এখানেই বাড়তি মিস। কিন্তু তাতেও থেমে থাকুনি তুমি। কলারও ধরেছ আমার। এখনো ভদ্রতা দেখাচ্ছি। সাদমান ইনাফ প্রাপ্ত প্রথমবারের মতো আজ হিসেবে পাওনা রাখবে। বিনিময়ে দুটো কাজ করো, জাস্ট সে সরি অ্যান্ড লিভ। কথাটা বলেই পাশে তাকালো প্রাপ্ত। ওর অনবদ্য ধারণা ইচ্ছে ভয়ে ওকে সরাসরি সরি বলতে পারবে না, তাই পাশ ফিরল ও। সামনে দুটো ছেলে এক লোককে ধরে রেখেছে, পাশে তিনটে মেয়ে সহ আরও চারটে ছেলে। মেয়েদের একজন, ছেলেদের দুজন বেশি রাগী চেহারা করে ইচ্ছার দিকে তাকিয়ে প্রাপ্ত ঘাড় নাড়িয়ে ইশারায় বুঝালো আমি ঠিক আছি। বাঁ হাতের ডান হাতটা টান মেরে চোয়াল শক্ত করে এগোচ্ছিল ধরে রাখা মানুষটাকে মারবে বলে। একজন একটা হকি স্টিক এগিয়ে দিল ওর দিকে। ওটা নিয়ে লোকটাকে মাল লাগাবে বলে উদ্যত হলো প্রাপ্ত, কিন্তু থেমে যেতে বাধ্য হলো আবারও বাধা পড়েছে ওর কাজে। প্রাপ্তর হাতের হকি স্টিক পিছন থেকে ধরে রেখেছে ইচ্ছে। রাগে ওর সর্বপ্রকার বোধ লোপ পেয়েছে যেন। এই লোকটা আবারও স্পর্শ করছে ওকে, ধাক্কা দিয়ে পিছিয়ে দিয়েছে। নিজে ভুল করে দোষটা ওকেই দিচ্ছে। সরি বলার ন্যূনতম ভদ্রতা না দেখিয়ে ওকেই সরি বলতে বলছে। আর তো আর এতটা নিষ্ঠুরভাবে ওই মধ্যবয়স্ক লোকটাকে হকি স্টিক দিয়ে মারতে যাচ্ছিল। দাঁতে দাঁত চেপে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষটাকে এক বিন্দু পরোয়া না করে এক টানে হকি স্টিকটাকে কেড়ে নিয়ে পাশের নর্দমায় ফেলে দিল ইচ্ছে। প্রাপ্তর পাশ থেকে একটা মেয়ে এগিয়ে বলল, তোমার সাহস কি করে হয় প্রাপ্তর স্টিক ড্রেনে ফেলে দেওয়ার? অরি থাম। প্রাপ্ত শান্ত স্বরে অরিত্রা থামার পরিবর্তে অস্থির হয়ে পড়ল আরও যেন। কোনাকুনি ভাবে প্রাপ্তর দিকে তাকিয়ে বিস্ময়ে বলল, তুই কিছু বলবি না প্রাপ্ত? প্রাপ্তিকে কিছু বলতে হবে না, আমরা দেখছি। প্রাপ্তি, তুই এটা দেখ। মধ্যবয়স্ক ব্যক্তিটিকে ধাক্কা মেরে অন্য দুজনের হাতে ধরিয়ে দিয়ে সাফওয়ান ইচ্ছের দিকে এগোচ্ছিল। প্রাপ্ত থামালো না ওকে, চুপচাপ ইচ্ছের দিকে তাকিয়ে রইল শুধু। ইচ্ছে তুখর চাউনিটা রাগের সাথে বিস্মিত হচ্ছে ও। এবার দেখার পালা সাফওয়ানের কাজে কি জবাব দেয় এই মেয়ে। অরিত্রা পাশ থেকে বুকে হাত গুজে বলল, আজকের জন্য না হয় ওকে ট্রাফিক পুলিশ বানিয়ে দে সাফওয়ান। সিটি মার, সিটি মার, সিটি মার। অরিত্রার গান শুনে রাগটা তরতর করে বেড়ে গেল ইচ্ছের। আশেপাশে তাকালো ও। প্রাপ্তর গালে চড় মারা অবধি জায়গাটা অনেকেই ছিল, এখন আর কেউই নেই। প্রাপ্ত আর দুটো মেয়ে ছাড়া ওর সাথে বাকি সবাই ওকে দেখে অদ্ভুতভাবে হাসছে। সাফওয়ান কিঞ্চিত বাঁকা হেসে এগোলো ওর দিকে, হাতের বাঁশিটা তুলে ধরে বলল, চলো মেম সাহেব, ট্রাফিক পুলিশ কাকু আজ ছুটিতে গিয়েছে, তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। ইচ্ছে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে, তারপর তাকালো প্রাপ্তর দিকে। প্যান্টের দুই পকেটে দুহাত গুছে তার শীতল চাউনি ওর দিকেই নিবুদ্ধ। সাফওয়ান আবারও ইচ্ছেকে বাঁশিটা নেওয়ার জন্য ইশারা করলো। ইচ্ছে ওটা নিয়ে তীব্র রাগে ছুঁড়ে মারল নর্দমায়। তারপর প্রাপ্তর দিকে এগোলো দুপা, চেঁচিয়ে বলল, রাস্তার মাঝে ভণ্ডামি করতে একটা মেয়েকে এভাবে হ্যারাস করতে লজ্জা করে না?
এতক্ষণে শান্ত থাকার তীব্র চেষ্টা করছিল প্রাপ্ত, কিন্তু এবার ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। জোরে জোরে শ্বাস ফেলছে রাগে। ওর ভাব বুঝেই সাফওয়ান অরিত্রা সরে দাঁড়ালো বাকিদের সাথে। ইচ্ছেকে এবার প্রাপ্তই দেখে নেবে। প্রাপ্ত কিছু না বলে ইচ্ছেকে পাশ কাটিয়ে কিছুটা দূরে পার্ক করে রাখা ওর বাইকের দিকে চলে গেল। তারপর ওটার উপরে থাকা ঝলমলে কালো গিটারটা হাতে নিল। একটুতে কিঞ্চিত কেঁপে উঠল ইচ্ছে। ওর কিছু বুঝে ওঠার আগেই পাশের দেয়ালে গিটারটা দিয়ে সর্বশক্তিতে বাড়ি লাগিয়ে দিল প্রাপ্ত। এই বাড়িতেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওটা। তারপরও রাগ মেটাতে আরো দুটো বাড়ি দিতে ভুলল না ও। গিটারটা একেবারে নিঃশেষ করে দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে এসেই সেই লোকটাকে দুটো ঘুষি ছুড়ল। গলগল করে রক্ত বেরিয়ে আসলো সেই লোকের নাক মুখ দিয়ে। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেছে মানুষটা। প্রাপ্ত সরে গেল ওখান থেকে, বলল, এরা দুটো যদি 2 মিনিটে এখান থেকে না সরে, আজ এই বাজারে দুটো খুন বা তার চেয়েও জঘন্য কিছু হয়ে যাবে সাফওয়ান। লোকটা তৎক্ষণাৎ উঠে দৌড় লাগালো, কিন্তু ইচ্ছে ওভাবে ঠাই মাটিতে পড়ে থাকা গিটারটার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে ও। অবাধ জল গড়াচ্ছে ওর চোখ দিয়ে। ওর সঙ্গীতাঙ্গ, ওর আবেগ, ভালোবাসা সবকিছু। আর তাকে এত বাজেভাবে অপমান করলো প্রাপ্ত। এর মাঝে কেউ একজন কোমল স্বরে বলল, কি হলো? বাসায় ফিরে যাও প্লিজ, কোনো অঘটন চাই না আমরা, প্লিজ। ইচ্ছে তাকায়নি কোনো দিকে। কথাটা বলে মিষ্টি প্রাপ্তের দিকে তাকালো। সে নির্বিঘ্নে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর সাফওয়ানদের সাথে কথা বলছে, যেন কিছু ঘটেইনি এখানে। বাকি ছেলেগুলোকে কিছু বলায় ওরাও চলে গেল। মিষ্টির মায়া হলো ইচ্ছের উপর, কিন্তু কিছু করারও নেই। একটা মেয়ে কোত্থেকে ছুটতে ছুটতে এসে বলল, কি রে ইচ্ছে, কাঁদছিস কেন? কি হয়েছে? মিষ্টি লক্ষ্য করলো মেয়েটাকে। চেনা চেনা লাগলো মেয়েটাকে ওর। মাথার চুল ছেলেদের মতো ছোট করে কাটা, চোখে চিকন ফ্রেমের 4 কোনা চশমা, হাতে মোবাইল, ইয়ারফোন আর দুটো টিকিট। পুরোপুরি চিনে উঠতে পারলো না মিষ্টি। ইচ্ছের কান্নাটা নেই, তবে মুহূর্তের মতো ও ভাঙা গিটারটা দেখে চলেছে। মিষ্টি বলল, তোমার নাম কি, আর তুমি চেনো ওকে? মিষ্টি আপু, আমি রাকা, ব্লক 2-তে থাকি। আর ও আমার কলেজ ফ্রেন্ড ইনায়াত নিত্তন, ডাক নাম ইচ্ছে। বিদেশ থেকে মিউজিক নিয়ে পড়া শেষ করে বিডিতে ফিরেছে কয়েকদিন হলেও। আজকের ভার্সিটিতে যে কনসার্ট, ওখানে গাইবে বলে ওকে ডাকা হয়েছে। মিষ্টি বুঝলো ও না চিনলেও মেয়েটা ওকে চেনে। স্থানীয় হলে চেনাটা অস্বাভাবিক কিছুই নয়। ওদের কয়েকজনকে চেনে না এমন মানুষ কমই আছে এই এলাকায়। বলল, আচ্ছা, এখন তুমি ওকে নিয়ে যাও এখান থেকে, রাকা, প্লিজ। কিন্তু হয়েছেটা কি আপু বলুন তো? আপনি হয়নি, হবে। প্রাপ্তর গলা শুনে ওর দিকে তাকালো রাকা। প্রাপ্তর ব্যস্ততা চায়ের কাপে, কিন্তু ওকে চিনতেই শ্বাস আটকানোর মতন অবস্থা রাকার। ওর বোঝা উচিত ছিল মিষ্টি এখানে, মানে প্রাপ্তও এখানে কোথাও থাকতে পারে। রোবটের মতন ইচ্ছের দিকে তাকিয়ে মনে মনে বুঝেই নিল কিছু একটা ঘটিয়েছে ইচ্ছে, আর এই জন্য মিষ্টি মেয়েটাকে ওকে নিয়ে চলে যেতে বলছে। রাকা তড়িঘড়ি করে বলল, আসলে প্রাপ্ত ভাইয়া, ও এখানে নতুন, কিছুই জানে না আপনার বিষয়ে। আর এই ইচ্ছে, কি করেছিস তুই? সরি বল প্রাপ্ত ভাইয়াকে, বল। কি রে, সরি বল, বল। রাকা ধাক্কাতে শুরু করেছে ইচ্ছেকে। ইচ্ছে এখনো এক ধানে কিছুটা দূরে পড়ে থাকা ওর ভাঙা গিটারটার দিকে তাকিয়ে। প্রাপ্ত চোয়াল শক্ত করে ইচ্ছের দিকে তাকিয়ে রইল। মিষ্টি একটা ছোট্ট শ্বাস ফেললো। রাকা যদি জানতো এখানে প্রাপ্তর কলার ধরা আর ওকে চড় দেওয়ার মতো কাণ্ড ঘটেছে, নির্ঘাত সব ছেড়ে ছুড়ে ছুটতে পালাতো। এগিয়ে বলল, তোমরা এসো রাকা, পরে কথা হবে। কিন্তু আপু, আমি বলছি তো, এসো। কাচুমাচু হয়ে মাথা নাড়ালো রাকা। তারপর হাত টানতে টানতে নিয়ে গেল ইচ্ছেকে ওখান থেকে। যতক্ষণ দেখা যায় ওই ভাঙা গিটারের দিকে তাকিয়ে থেকে টলতে টলতে চলে গেল ইচ্ছে। ওর চোখের আড়াল হতেই মিষ্টি প্রাপ্তর দিকে তাকালো। নিজের মতন করে ফোন কল করছে প্রাপ্ত। অবাক না হয়ে পারলো না মিষ্টি। তুলনামূলক কমই ঘটেছে ইচ্ছের সাথে, তবু যা ঘটেছে একদমই ভালো ঘটেনি। বলল, রিয়্যাক্ট করে ফেললি না? প্রশ্নটা উল্টো হওয়া উচিত ছিল না?
দৃষ্টি ফোনে রেখেই বলল প্রাপ্ত, ঠিক ঠিক বলে বাকি সব সাই দিলেও মিষ্টি অবুঝের মতন করে তাকিয়ে রইল ওর দিকে। পারিপার্শ্বিকের কাছে ঠান্ডা স্বভাবের বিচক্ষণ মেয়ে হয়ে স্বীকৃতি পেলেও এই একটা মানুষের কাছে অবুঝ সাজতে চেয়েছে ও। সব সময় প্রচন্ড নির্বোধ হতে চেয়েছে ও প্রাপ্তের কাছে, আর তা বুঝে বলেই আরো বেশি নির্বোধ হয়ে থাকে প্রাপ্ত। বন্ধুদের একজন মাহিন বলল, বুঝলাম না, আজকে কি হলো প্রাপ্ত তোর? ব্যাটাকে দুটো ঘুষিতেই ছেড়ে দিলি কেন? সাফওয়ান বলল, ঠিক বলেছি মাহিম, তোর উল্টোপাল্টা প্রশ্ন তো আমরা সবাই জানি, আর বেশি রিয়াক্ট করার কথা ছিল না তোর প্রাপ্তি, কিন্তু তোর বিহেভ দেখে প্রশ্নটি কয়েক ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে রে। নাও দা কোশ্চেন ইউ। প্রাপ্তি কোনো কম রিয়াক্ট করলো। অরিত্রা স্বতন্ত্র কণ্ঠে বলল, আমার তো ভয় হচ্ছে ভাই। প্রাপ্ত ওর সেই অদৃশ্য অনুভবে থাকা গ্রামীণ শ্যাম কন্যাকে এই ভিনদেশি শ্বেতাঙ্গী রকস্টারের মাঝে গুলিয়ে ফেললো কিনা কে জানে। শব্দ করে হেসে দিল তিনজনই, শুধু মিষ্টি আর প্রাপ্ত বাদে। মিষ্টি তাকিয়ে রইল প্রাপ্তর দিকে। এই না দেখে মেয়েটার জন্য কত ভালোবাসা গচ্ছিত করে রেখেছে প্রাপ্ত। দেখলে শুনলে হিংসা হয় ওর। প্রাপ্ত মোবাইল পকেটে পড়ল ওর। রাস্তার সামনে শিমুল গাছটায় অনেক ফুল ফুটেছে, সেদিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সে গুলিয়ে ফেলার কেউ না অরি, সে তো অনুভবের কেউ। আর যেদিন তাকে অনুভব করব, মন প্রাণ উজাড় করে অনুভব করব, আমার হৃদয় কেন চারপাশেও সেদিন এক বিন্দু নিশকতা থাকবে না। ওই শিমুলের মতো রাঙা হবে সবটা। ট্রাস্ট মি। আপাতত চল এই রকস্টারের হিসাব মিটিয়ে আসি। শেষ লাইনে পুরো স্বরই পাল্টে গেছে প্রাপ্তর। সানগ্লাসটা চোখ দিয়ে পকেটে দুহাত গুজে পা বাড়ালো কনসার্টের দিকে। প্রাপ্তর ঠোঁটের অদ্ভুত হাসিটা দেখে মিষ্টি মাথা নামিয়ে নিল। হতাশার শ্বাস বেরোলো ওর ইচ্ছের কথা ভেবে। আর কি কি অপমান অপেক্ষা করছে মেয়েটার জন্য কে জানে। বসন্ত উৎসব পালন উপলক্ষে ভার্সিটিতে আজ কনসার্ট আছে। ক্যাম্পাসে সুবিশাল মাঠে সুই ধারণের জায়গাটাও নেই। পুরো মাঠে লোকরান্য। বন্ধুবল নিয়ে প্রত্যেকে মেতে আছে মনের মতন করে উল্লাস করবে বলে। স্টেজের সামনে দর্শক সমাজে বাঁধ ভাঙা স্বরে চেঁচিয়ে চলেছে, ইচ্ছে ইচ্ছে হওয়ারই কথা। ভিনদেশের লাখো দর্শক নিয়ে যার গানের সাম্রাজ্য, সে আজ এসেছে এই ভার্সিটিতে। সরাসরি শুনবে সবাই তার গান। সেই মুহূর্তের জন্য অধীর হয়ে আছে প্রত্যেকে। আর সেই মেয়েটা গ্রিন রুমের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। গলায় গিটার শেপের লকেটটা চেপে ধরে শক্ত হয়ে রয়েছে ও। চোখ দিয়ে পানি পড়ছে না, তবে কেঁপে কেঁপে উঠছে একটু পরপরই। রাকা হন্তদন্ত হয়ে লক খুলে ভিতরে ঢুকে আবারও দরজা লক করে দিল। ওর সামনে এসে হাঁটু করে বসে বলল, ইচ্ছে এই ইচ্ছে, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? তোর পারফরমেন্সের সময় হয়ে গেছে। অডিয়েন্সে এক্সাইটমেন্ট ওভারলোডেড ইয়ার। খেয়ালি চোখ তুলে তাকালো ইচ্ছে। গলা দিয়ে গান বের করবে বলে এতক্ষণ হলো নিজেকে সামলানোর চেষ্টা করছে ও, পারছেই না। প্রতিবার গিটারটার সাথে হওয়ার ঘটনার কথা মনে পড়তেই বিষিয়ে উঠছে ওর চারপাশ। নিজের শরীরে প্রাপ্তর আকস্মাৎ স্পর্শের জন্য যেটুকু অপমানিত হয়েছিল সেটাও ভুলে গেছে ও গিটারটার কথা ভেবে। রাকা ওকে মৃদু ধাক্কা মেরে বলল, কিরে যাবে তো? ইচ্ছে কিছু বলার আগে দরজায় নক পড়ল। রাকা গলা উঁচিয়ে বলল, কে? প্রাপ্ত। নাম আর স্বর শুনেই তড়িঘড়ি করে দাঁড়িয়ে গেল রাকা। ইচ্ছের দিকে তাকালো অসহায় ভাবে। ইচ্ছে চল শক্ত করে মেঝেতেই বসে রইল আর শক্ত করে চেপে ধরে রইল গলার লকেটটা। রাকা একটা শুকনো ঢোক গেলে কম্পিত হাতে দরজা খুলে দিল। তৎক্ষণাৎ পকেটে দু হাত গুজে হেলে দুলে ভিতরে ঢুকলো প্রাপ্ত। ওর পিছনে মিষ্টি, অরিত্রা, সাফান আর মাহিনও ঢুকেছে। অরিত্রা হাতে একটা ফুলের তোড়া, সাফান একটা মোরগ গিফট বক্স আর মাইনের হাতে কিছু খাবার আর পানীয় এনেছে বলে মনে হলো। ইচ্ছে উঠে দাঁড়ালো এবার। প্রাপ্তর সাথে শীতল চাহনি বিনিময় হলো ওর। ওদের পিছন পিছন ইভেন্ট ম্যানেজার এসে বললেন, ইনায়েত, ইনি মিস্টার সাদমান ইনাপ প্রাপ্য। ইচ্ছের জবাব শুনে প্রাপ্ত মুচকি হেসে মাথা নাড়ালো। অরিত্রার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে ওর দিকে এগিয়ে দিয়ে বলল, এই রকস্টারের ব্রেইন অনেক শার্প দেখছি। গুড ফর ইউ। এনিওয়েজ,
প্রাপ্তর এলাকায় স্বাগতম তোমাকে। প্রথম দেখার সময় বলা স্বাগতবাণী আর অভ্যর্থনার কর্মযোগ্য হয়তো পছন্দ হয়নি তোমার, তাই আবার এলাম তোমাকে ওয়েলকাম করতে। হাত বাড়িয়ে তোড়াটা নিল ইচ্ছে, বলল, আমার স্বাগত স্পর্শ তোমারও ভালো লাগেনি জানি মিস্টার, তবুও তোমার এই একাগ্রতা সম্পন্ন স্বাগতম আমি গ্রহণ করলাম। ওয়েলকামের জন্য থ্যাংক ইউ। ইচ্ছের স্পষ্ট জবাবে ওকে কষ্ট দেওয়ার জেদটা আরো নাড়াচাড়া দিয়ে উঠল প্রাপ্তর। ইভেন্ট ম্যানেজার হাতের ঘড়িটা দেখে বললেন, মিস্টার প্রাপ্য, আপনারা কথা বলুন। তবে ইনাইতে পারফরমেন্স এখনো 15 মিনিট লেট। আমি বাকি দিকটা একটু। একদমই গুরুত্বহীনভাবে বলল সাফওয়ান, যেন ও বিরক্ত এই লোকটার মাত্রাধিক আপ্যায়ন দেখে। ইভেন্ট ম্যানেজার চলে যেতেই রাকা বলল, ইয়ে মানে প্রাপ্ত ভাইয়া বসুন না। মিষ্টি আপু আপনিও, সাফান ভাইয়া আপনারা। এত সম্মান তোমাকে দেখাতে হবে না ম্যাডাম, অধিভক্তি চোরের লক্ষণ। মাইনের কথায় চুপসে কাচুমাচু হয়ে দাঁড়ালো রাকা। ততক্ষণে ইচ্ছে প্রাপ্তর কোনো সমদৃষ্টি বিনিময় চলছে। মিষ্টি না এইসব সমর্থন করতে পারছে, না চলে যেতে পারছে। ভুলটা ঠিক কার? কোথাও কিছু বুঝে উঠতে পারছে না ও। রাস্তার লোকটা এক ফুলকরণী বাচ্চা মেয়েকে বাজে স্পর্শ করেছিল বলে তাকে মারছিল প্রাপ্ত, আর ওকে আটকাতে এসেই বাজে স্পর্শের মুখোমুখি হতে হয় ইচ্ছেকে। যদিও এটা ইচ্ছের জন্য অনেক অপমানের, তবে তা ছিল অনিচ্ছাকৃত। ইচ্ছে ছাড় দেয়নি প্রাপ্তকে। ওর দিকে চড় থাপ্পড় কলার ধরা এগুলো নিয়ে প্রাপ্ত ওর গিটার ভেঙেছে। কাকে কি বলবে মাথায় ঢুকছে না মিষ্টির। এক কোণে জানলার দিকে চলে গেল ও। সাফওয়ান এগিয়ে গিফট বক্সটা ইচ্ছের সামনে ধরে বলল, এই যে বিদেশি ম্যাম, আপনার জন্য ইন্টারভিউ গিফট এনেছি, নিন, আপনাদের ধন্য করুন। ইচ্ছে তোরাটা পাশের টেবিলে রেখে নীরবে গিটারটা নিল। প্রাপ্তর কপাল কুঁচকে এলো এবার। ওর কলার ধরে দুটো চড় লাগিয়ে দেয়া সেই তেজি মেয়েটা এইভাবে চুপচাপ উপহার মেরে নিচ্ছে কেন? গিফট বক্স নিয়ে খুলতে শুরু করে দিল ইচ্ছে। পুরোটা খুলে ওতে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে নিল ও। বড় বক্সটায় ওর গিটারের প্রতিটা টুকরো সযত্নে তুলে রাখা। ওর খিচে বন্ধ করে থাকা চোখ জোড়াকে বিস্ময়ে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করলো প্রাপ্ত। সেকেন্ড 5 ব্যবধানে চোখ মিলল ইচ্ছে। শান্তভাবে বলল, মানুষ নামে কলঙ্ক। চরম রাগে তাকালো সবাই ওর দিকে। ইচ্ছের ভাব পরিবর্তন হলো না একটু ওতে। এবার রাগ হলো প্রাপ্তর। ও তো এসেছে মেয়েটাকে কষ্ট দিতে। এই মেয়ে গায়ে মাখছে না কেন তবে বিষয়টা? উল্টো ওকেই শোনাচ্ছে। প্রাপ্ত কড়া গলায় ডাক লাগালো, মাহিন, ড্রিঙ্কগুলো দে। হ্যাবিট। পারফরমেন্স আছে আমার। ফাইন। কথাটা বলে প্রাপ্ত একটা বোতল নিয়ে রাকার সামনে তুলে ধরলো। বলল, তোমার বান্ধবীর পারফরমেন্স আছে, তাই ওর পরিবর্তে এটা তুমি খাবে। রাকা শুকনো ঢোক গিলল। এই বোতল শেষ করতে গিয়ে ও শেষ হয়ে যাবে তা বেশ বুঝতে পারছে ও। প্রাপ্ত ঠান্ডা আওয়াজে বলল, খাবে তো, নাকি বলবে মিস রকস্টারের মতো তোমারও পারফরমেন্স আছে? রাকা একটা কিছু বলার মতন পেল না। দোয়া দরুদ পড়তে পড়তে কাপা কাপা হাতটা বোতলের দিকে বাড়ালো ও, কিন্তু ও নেয়ার আগেই সেটা নিয়ে নিল ইচ্ছে। ছিপি খুলে মুখে পুড়তে যেন আগুন ধরে গেল ওর কণ্ঠনালী জুড়ে। এতটাই ঝাল ওই পানিতে যা অকল্পনীয় যে কারোর। চোখের কোণা দিয়ে জল গড়াতে লাগলো ইচ্ছে। রক্তিম হয়ে উঠেছে পুরো মুখ চোখ ওর। তবু ঢোকের পর ঢোক পুরো বোতল শেষ করে দিল ও। একটা কথাও কেউ বলছে না আর। বিস্ময়ে ইচ্ছেকে দেখছে প্রত্যেকে। জ্বলন্ত টলমলো শরীরটা নিয়ে ইচ্ছে কোনো মতো বলল, গিটারটা না ভাঙলেও পারতেন মিস্টার গ্যাংস্টার। কথা শেষ করেই ঢলে পড়লো ইচ্ছে। জ্ঞান হারিয়েছে। ঝাল খেতে পারে না ও কোনো কালে। এত ঝাল সইবে কিভাবে? তবে জ্ঞান হারিয়ে পড়ে যায়নি একেবারে। কাছে দাঁড়িয়েছিল বলে দুবাহুতেই প্রাপ্ত ওকে আগলে নিল। বাকি সবাই থমকে আছে যেন। প্রাপ্ত কিয়ৎক্ষণ তাকিয়ে রইল ঝালে মরিয়া হয়ে থাকা ওই চেহারাটার দিকে। ইচ্ছের গাঢ় খয়েরি লিপস্টিক দেওয়া ঠোঁট শুকিয়ে উঠেছে একদম। ধানি লঙ্কার মতন ঝাঁঝালো রকস্টারের ঝাল লেগেছে নাকি? একবার মনে এই প্রশ্নটা উকি দিয়েছে হয়তো প্রাপ্তর,
কিন্তু পরপরই কি ভেবে ইচ্ছেকে ছেড়ে দিল ও। সাথে সাথে ধপ করে মেঝেতে পড়লো ইচ্ছে। বাইরে অ্যানাউন্সমেন্ট হলো, এবারের সময় আমাদের সেই হাত রোপের গান গাইতে আসছে ইনায়েত নিকন ইচ্ছে। ইচ্ছের নামে মুখরিত পুরো জায়গাটা। মিষ্টিরা সবাই ওর মুখে চাওয়াচাই করছিল। প্রাপ্ত দেয়ালে ঠেকিয়ে রাখা একমাত্র গিটারটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল গ্রিন রুম থেকে। একটা ক্ষুদ্র শ্বাস ওকে সহসা অভয় দিল। ও যদি তোর কাজ বিগড়াতে পারে, তুই ওর কাজ বিগড়াতে পারিস প্রাপ্ত, ভুল করিসনি কোনো। গিটারটা নিয়ে সোজা ভার্সিটির বাইরে বেরিয়ে যেতে চেয়েছিল ও, পারল না। চোখের সামনে ইচ্ছের মুখটা ভাসছে সেই কতক্ষণ হলো, কারণ ওর নামই উচ্চারণ হচ্ছে চারপাশে। নেই যতক্ষণ না ইচ্ছে স্টেজে আসবে এটাই চলবে। রাগ নিয়ে এবার নিজের স্টেজের দিকে এগোলো প্রাপ্ত। মিষ্টি এসে ওর পথ আঁকলে দিয়ে বলল, ঝামেলা করিস না প্রান্ত, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। পারবো না। মেয়েটা সেন্স ফেরা না অবধি এদেরকে সামলাতে হবে। পিয়ারি কল করেছিল, আঙ্কেলের কিছু স্টুডেন্ট জানিয়েছে তাকে তুই এসেছিস ভার্সিটিতে। পিয়ালি বারবার করে বলেছে ইভেন্টটা সামলে নিতে। পিয়ালি আঙ্কেল শব্দ দুটো শুনে আর কিছুই বলতে পারলো না প্রাপ্ত। মাথার চুলগুলো উল্টে কিছু একটা ভেবে সোজা স্টেজে উঠে গেল ও। স্পিকারে বলল, গান আমি গাইবো। চারপাশ স্তব্ধ। প্রাপ্তকে স্টেজে দেখে ভয় বিস্ময়ে থেমে গেছে সব। তবে প্রাপ্ত নিজেই বুঝে উঠতে পারছে না কি করবে। উত্তেজনা সামলাবার জন্য বলে তো দিল গাইবে, কিন্তু কি গাইবে? মিষ্টি বুঝলো ওর অবস্থা, এটুকু চেনে ও প্রাপ্তকে। স্টেজে খানিকটা সামনের থেকে মৃদু হেসে বলল, তোর কাল্পনিক শ্যামাকন্যাকে নিয়ে গা প্রান্ত। প্রাপ্ত নিজেই মুচকি হাসলো এবার। এই তো কত না রোদ ছিল আকাশে, কিন্তু সেই অদৃশ্যময়ীর নামেই দমকা বাতাস শুরু হয়েছে আচমকা। সামনের দর্শকের ভাব উপেক্ষা করে প্রাপ্ত মন প্রাণ জুড়ে ভালো লাগা হঠাৎই। তাকে নিয়ে ভাবতেও ভালো লাগে এমন এক উপলব্ধি ওর শরীর মন জুড়ে। পুরো স্বস্তিতে গিটারের সুর তুলে প্রাপ্ত গাইতে লাগলো, মন ভাবে তারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে, তার ঋণী ঝিনি নুপুরের সাজে, বাতাসে যেন মৃদু সুবাসে, নিটল পায়ের ঝিনিক ঝিনিক পায়ের খানি বাজে, মাদল বাজে সেই সঙ্গেতে, শ্যামা মেয়ে নাচে, চাঁদের অথরে যেন তোমার হাসির মাঝে, সোনালি আবেশে তবে সাগর ধারে, হৃদয়ের মাঝে কবে বেঁধেছিলে বাঁধন, ভালোবাসা তবে কেন মনের অগোচরে। ভয় বিস্ময় সব ভুলে গানটা দর্শক শ্রোতারা উপভোগ করছিল। মেতে উঠেছিল প্রাপ্তর গানে, কিন্তু এটুকু গেয়ে চোখ বন্ধ করার সাথে সাথেই চোখ জোড়া খুলে ফেলতে বাধ্য হলো প্রাপ্ত। চোখ বন্ধ করার পর ইচ্ছের চেহারা আবারও সামনে এসেছে ওর। গান থামিয়ে একটু দিশেহারার মতন প্রাপ্ত সামনে দর্শক শ্রোতের পুরোটাই চোখ বোলালো এক পলক। সত্যিই অগোচরে সে ভালোবাসা, সে অনন্যা নেই এই আধুনিক বেশধারীর ভিড়ে। থাকার সম্ভাবনা নেই, তবে কোথাও নেই এটা মানতে নারাজ প্রাপ্ত। কোথাও না কোথাও তো আছে সে। নিয়তির কোন অন্তরিক্ষে আছে সে? এই একটা প্রশ্নের উত্তরের অপেক্ষায় কাতর চোখ জোড়া অন্যদিকে সরিয়ে নিল ও। ইচ্ছেকে নিয়ে না, গানটা যে ওর শ্যামকন্যাকে উদ্দেশ্য করে গাওয়া। ইচ্ছে কেন ওর বন্ধ চোখের পাতায়? মনে যে সেই অদৃশ্যময়ের জন্য সেই চেনা সুর, নিটল পায়ের ঋণী ঝিনিক পায়েলখানি বাজে, মাদল বাজে সেই সঙ্গীতে, শ্যামা মেয়ের নাচে। মায়ের কর্কশ আওয়াজ শুনে খই সর্বোচ্চ স্বরে বলল, আইতাসি মা। হন্তদন্ত হয়ে কোমরের গোছা ওড়না ছেড়ে দিল। এখন যদি মা বাড়ি থেকে বেরোয়
সত্যিই মাছ কাটার বটিতে গর্দান যাবে ওর। পায়ের ঘুঙুরটা খুলে একটা চুমু দিল ও দুটোতে, তারপর খোপা করা চুলগুলো ছেড়ে দিয়ে পাশে তাকালো। মেঘলা আকাশের নিচে বটতলায় বসে মাদল বাজাতে থাকা আশীর্থ লোক, সে একবার মগ্ন হয়ে তাল তুলছে যেন। খই ঘুঙুর চোরা মাদলে রেখে লোকটাকে ধাক্কা লাগিয়ে বলল, হয়েছে, থামো, মেলা হয়েছে। বধূ ফকির থামলো। খই টক বাগানো স্বরে বলল, হুনো ফকির কাকা, কাইল আবার আইবা সুখ মরার এপারে। আজকার দুয়ার দাম দিবার পারলাম না। কাইল আইলে তোমার এই সুখ মরা সবচাইতে বড় সরপুটি ভাজা দিয়া পান্তা ভাত নিমো, যাও। আর হুনো, কাল সব চাইতে ভালো ধোয়া মুখস্থ কইরা আইবা। আর এই মাদলে যদি কাইলকা এক তিল্লি ফুটা পাই, ঘুঙ্গুর ফেরত দিব না কইলাম, হুঞ্জ? বধূ ফকির কিছুক্ষণ ভাষাহীন ভাবে তাকিয়ে রইল ওর দিকে। বিশের এদিক ওদিক বয়স নিয়ে এই মেয়েকে পূর্ণ যুবতী বলা চলে। রঙের দিক থেকে বেশ চাপা, শ্যামবর্ণ যাকে বলে। মাথা ভর্তি এলোকেশ, কপালে ছোট্ট চুলগুলো এত বেশি যে কানের পাশ দিয়ে সব সময় পড়ে থাকবে। প্রতিবার কথা বলার সময় ওর নাকাবালি নামের গয়নাটা দুই নাকের মাঝে সুন্দরতম নড়তে থাকে। কানে দুল নেই কোনো, তবে কানে ছিদ্র ধরে রাখতে কুটো গুজে দেওয়া। কালো কুটোটা দেখতেও অমায়িক লাগে। খয়ের সবচেয়ে প্রিয় গয়না ওর গলায় আটকে থাকা কালো সুতোর ধান তাবিজ। এই ধান তাবিজে কালো রঙের একটা শঙ্খ ঝোলানো। শ্যামাঙ্গে এই অল্প বিস্তর সাজগুলো বরাবর মানানসই লাগে বধূ ফকিরের। সেই ছোট থেকে হাতে পায়ে এত বড় হতে দেখলো সে এই মেয়েটাকে। শুধু গায়ের গড়ন বাড়া ছাড়া কোনো পরিবর্তন নেই। এখনো সেই ফড়িংয়ের মতোই লাফায়, খয়ের মতোই বুলি ফোটে ওর। বধূ ফকির একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, ঘুঙুর কি তোর? হেইডা আমার মায়ের ঘুঙুর, তুই না দেওয়ার কেডা? এটা তোমার বাপ জানে তোমার মায়েরে দিছিল? তো এইটা কিনছে তোমার বাপ জানে না? তুমি না তোমার মা? মরা মানুষের কবর ছাড়া আর কিছুই হয় না। আর এই ঘুঙুর এই আক্কা ভাদুল গায়ে খালি আমার পায়েই বাজে, তাই এই ঘুঙুর আমার। খই ছাড়া এই ঘুঙুর আর কারোর পরব না, শুনছো? খয়ের যুক্তি আর শাসনের ভঙ্গিমা দেখে বধূ ফকির শক্ত করে হেসে দিল। এই গ্রামে একমাত্র ওর কাছে বধূ ফকিরের মাতালের তাল আর গানের ঠোয়া পাগলামি না, নইলে সবাই ফকির কম বুধু পাগলা বলেই বেশি ডাকে তাকে। বুধু ফকির তাই সব পাড়া গায়েই বলে বেড়ায়। ভাগ্য করে ভাদুল গায়ে একটা মেয়ে পেয়েছে বটে। ভাদুলগাঁও শহরের কোলাহল পেরিয়ে এক ছোট্ট গ্রাম। আধুনিকতা বলতে এ গ্রামে শুধু স্কুল বিল্ডিং আর গৃহস্থ মুন্সিবাড়ির দালান অবধি চোখে পড়বে। বাকি সব টিনের ঘরগুলো কাছের বাড়ি এক নামে জানাশোনা। কুমোরপাড়ার মাটির ঘরও আছে। ঠিক মাঝখান দিয়ে এইরকম বুক চিরে এঁকে বেঁকে চলা গ্রামের নাম মিল রেখে শাখা নদীর নাম ভাদুয়া। লোক মুখে ওটা সুকুমার নামে পরিচিত। স্রোতশ্রেণীর কোনো নদীর একাংশে ভাদুয়াকে মরা বলে ডাকার যথেষ্ট কারণ আছে। কথিত আছে এই ভাদুয়ার আগে অনেক তেজ ছিল, প্রায় নৌকাডুবি হতো এখানে, সেটাও আবার শুক্লপক্ষের তিথিতে। শুক্লপক্ষের তিথিতে নৌকা যাত্রীদের সুখ মরত বলে এই শাখা নদীকে সব সুখমরা বলেই ডাকে। বুধু ফকির বলল, সুকুমরাও সুরপুটি তোর সোহাগের লাগি রাইখা দেই, বড় তার কম হইলি না। আর কতদিন নাচবি আমার মাদল আর ধোয়াই? একখান সুন্দর দায়িকা সোহাগ দায়িকা বিয়া শাদি কইরালো। খয়ের সব কথা ইদানিং বিয়ের কথা বলে। বুধু ফকিরের অভ্যাসও দাঁড়িয়েছে, আর সাথে খয়ের গালগুলো লাল হওয়ার অভ্যাসও বানিয়ে নিয়েছে। প্রতিবারের মতন এবারও বিয়ে আর সোহাগ শব্দ দুটো শুনে ছুট লাগালো খই। বুধু ফকির চেঁচিয়ে বলল, এত লজ্জায় পড়িস না খয়। মেয়ে লোকের লজ্জায় কিন্তু প্রেম যমুনার প্রেম নঙ্গর, একবার আটকাইলে আর নিস্তার নাই। এক ছুটে নদীর পাড়ে এসেছে খই, হাঁপাচ্ছে রীতিমতন। তীর ভিড়ানো নৌকায় বসে ভাদুয়ার জলে পা ভিজিয়ে উষ্ণ গালজোড়া শীতল করার বৃথা চেষ্টা করলো ও। বুধু ফকিরের কথা মনে করে দু হাতে মুখ লুকাতে যাচ্ছিল, কিন্তু পাশে ডাঙায় তুলে রাখা নৌকাটা দেখে থেমে গেল ও। সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে আস্তে ধীরে বলতে লাগলো, ফকির কাকা কি সত্যিই কইল? মায়াগো লজ্জা সত্যই কি প্রেম যমুনার প্রেমনগর? এই প্রেমনগরে আটকাইলে সত্যই কি আর নিস্তার নাই? আমার মতো এই মুখপুরের প্রেম যমুনায়
সত্যি কি আটকাইব কেউ? এই এত বড় দুনিয়ায় সত্যই আছে কেউ এমন? কেউ কি সত্যই আইব প্রেম নঙ্গর নিয়া আমার প্রেম যমুনায় আটকাইতে? জ্ঞান ফেরার পর প্রাপ্তর গানই আগে ইচ্ছের কানে ভেসে আসলো। চোখ মেলে অরিত্রা, রাকা, সফওয়ান, মাহিন সহ কনসার্টের স্বেচ্ছাসেবী দলকে চোখে পড়ল ওর। আস্তে ধীরে উঠে বসলো। রাকা ওকে জুসের গ্লাস দিয়ে বলল, ইচ্ছে এখন কেমন আছিস? এটা খা, বেটার ফিল করবি। মুখের ভিতর জ্বালা পোড়া আর গায়ের র্যাশগুলো দেখে ইচ্ছের মনে পড়লো কি ঘটেছিল। মুখ দিয়ে শ্বাস ছেড়ে জুসটা কয়েক ঢোক শেষ করলো ও। ঝাল কমেছে কিছুটা। অরিত্রা বলল, ঝালে কেউ অজ্ঞান হয়? আজ প্রথমবার চাক্ষুষ দেখলাম বাবা। ইচ্ছে কিছুই বলল না। ও বোঝার চেষ্টা করছে স্টেজে গান গাইছে কে। অরিত্রার কথা শুনে রাকা মনে মনে কয়েকটা গালি দিয়ে বলতে লাগলো, তুমি খেয়ে দেখতে না হয় অরি, কেমন লাগে ওইটা খেতে? 1 নম্বরের শাকচুনি মেয়ে একটা, যেমন নাম তেমন কাম। অরি শত্রু। ওকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকতে দেখে সফওয়ান বলল, এক বলতে 1 10, আর এক বলতে কি হবে তাহলে? এটা কে খাবে? কেন? ইচ্ছে ম্যাডামের বান্ধবী আছে তো, রাকা ম্যাডাম। মাহিনের কথা শুনে আতকে উঠল রাকা। এবার মাহিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো ইচ্ছে। ওর চাহনি দেখে না চাইতেও খানিকটা ভয় পেয়ে গেছে মাহিন। এই মেয়ে প্রাপ্তর কলার ধরে ওকে চড় মেরেছে, ওর হকি স্টিকও ড্রেনে ফেলে দিয়েছে। একটু থতমত হয়ে বলল, কি ব্যাপার? আপনি আমার দিকে এভাবে তাকাতে পারেন না। আধা শোয়া থেকে ইচ্ছে উঠে দাঁড়ালো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রাকাকে বলল, গিটার কোথায়? প্রাপ্ত গিটার হাতে দরজায় দাঁড়িয়ে, পাশে মিষ্টিও আছে। ওর হাতে গিটার দেখে জ্বলে উঠল ইচ্ছার শরীর। হনহনিয়ে গিয়ে কেড়ে নিল গিটার। চেঁচিয়ে বলল, তুমি আবারও কেন আমার গিটার ধরেছো? প্রাপ্ত কারো অনুমতিও নেয় না, কারো কাছে জবাবদিহিও করে না। কারো আবেগকে আঘাত করার কোনো অধিকার তোমার নেই। কথায় এবার একটু কপাল কুচকালো প্রাপ্ত। আবেগ বলতে কি গিটার বোঝালো ইচ্ছে? এই আবেগ শব্দটা শুনেই মাথা ফাঁকা হয়ে গেছে ওর। কি হলো? সহসা ইচ্ছে 2 হাতের কনুইয়ের উপর চেপে ধরলো প্রাপ্ত। নিজেও চড়া গলায় বলল, আমাকে আঘাত করার অধিকার তোমাকে কে দিয়েছে? ইচ্ছে নিজের হাতের দিকে তাকালো। অনেক বেশি জোরে চেপে ধরেছে প্রাপ্ত ওর হাত। ছাড়া মেরে ছাড়িয়ে নিল নিজেকে। দাঁতে দাঁত চেপে বলল, অন্যায়ের শাস্তি দিয়েছিলাম জাস্ট, কিন্তু পরের বার আর শাস্তি নয়, প্রত্যুত্তর দিব। তৈরি থেকো সদমান ইনাব প্রান্ত। ইচ্ছে ওর প্রিয় জিনিস হারানোর যন্ত্রণায় যেভাবে পড়ছে, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি যন্ত্রণায় পোড়াবো তোমাকে। প্রিয় হারানোর যন্ত্রণা, বি রেডি। এক পলক সবার দিকে তাকিয়ে বেরিয়ে গেল ইচ্ছে। হাত মুঠো করে শক্ত করে দাঁড়িয়ে রইল প্রাপ্ত। প্রচন্ড রাগে কাঁপছে ও এক প্রকার। এই মেয়েটার সাহসের প্রতিবার অপমানিত হতে হয়েছে ওকে। শেষ কথাগুলো সতর্ক করে দিতে গিয়ে আরেক দফা নিজেকে সাহসী প্রমাণ আর প্রাপ্তকে অপমান করে গেল ও। মিষ্টি অবস্থা বুঝে উঠেও বরাবরের মতো নিজের করণীয়টাও বুঝলো না। প্রাপ্তকে নিয়ে সব সময় ভয়ে থাকে ও, কিন্তু এখন ইচ্ছে যা বলে গেল, যেভাবে বলে গেল, তাতে ওই বা কি করবে সেটা ভেবেও ভালো রকমের চিন্তা হচ্ছে মিষ্টির। ইনশিয়া, উই ইনিশিয়েট ইয়োর ড্রিম। স্থাপত্য নকশা এক ধাপ এগিয়ে থাকা দেশের প্রকৌশল কর্মক্ষেত্রগুলোর মাঝে এক অন্যতম নাম। এই অফিসের প্রত্যাহিক কর্মদিবস সকাল 8টা থেকে রাত 8টা। রাত সর্বোচ্চ 10টাও হয় কোনো কোনো দিন, কারো কারোর জন্য তার ঊর্ধ্বে নয়। এখন রাত 2:30। অন্ধকারাচ্ছন্ন বহুতল অফিসের ভবনটির 11 নম্বর ফ্লোরে এখনো আলো জ্বলছে। রুমের ঠিক মাঝখানে আগুনও জ্বলছে। লিখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার বসের সামনে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে সামলাচ্ছে নিজেকে। তার অক্লান্ত মেধা শ্রমের ফল শেষ হয়ে যাচ্ছে ওরই চোখের সামনে। ক্ষোভে ফেটে যাচ্ছে লিখনের শরীর। ইচ্ছে করছে সামনে বসে মদ গিলতে থাকা শিক্ষিত জানোয়ারটিকে ওই আগুনেই জ্বালিয়ে দিতে। তবু কিছু বলতে পারছে না, করতেও পারছে না ও। শুধু 2 হাত মুঠো করে দাঁড়িয়ে রইল। নেশায় বুধ হয়ে থাকা নিজাম টলমলো চোখে লিখনের দিকে তাকালো। পৈশাচিক আনন্দ পাওয়ার কথা ওর লিখনের এতদিনের করা এই সব প্রেজেন্টেশন পড়াতে।
তবে তা হচ্ছে না। লিখনের আফসোসের পরিবর্তে রাগী চেহারাটায় একদমই মজা পাচ্ছে না ও। লিখনকে নিজাম অফিসে ডেকে পাঠিয়েছিল প্রমোশনের জন্য, রাতারাতি প্রমোশন দেবে বলে। তবে শর্ত ছিল ওই পদমর্যাদা বৃদ্ধির জন্য লিখনের সস্ত্রীক আসতে হবে। সেদিন ইভেন্টে এসেছিল লিখনের বউ। হলুদ শাড়িতে আসা মেয়েটি দুধ দণ্ডের বেখেয়ালিপনার জন্য তলপেট কিছুটা দৃশ্যমান হয়, আর তা চোখে পড়ার পর থেকেই তাকে রাত্রি যাপনে চাই বলে প্রতিজ্ঞা করে বসেছে নিজাম। কিন্তু আজ যখন দেখলো লিখন একাকী অফিসে এসেছে, রাগে ওর সব প্রেজেন্টেশন আর নকশা নিজে হাতে জ্বালিয়ে দিচ্ছে ও। তারপরও কোনো আফসোস নেই লিখনের, উল্টো রাগ ওর চেহারায়। নিজাম উঠে দাঁড়িয়ে বলল, রশিদের প্রেজেন্টেশন ছিল, চুরি করে এগুলো তুই নিজের নামে চালিয়ে দিচ্ছিলি। ইনিসা থেকে তোকে বরখাস্ত করা হলো। লিখনের ভাবান্তর হলো না, যাতে আরো রাগ হলো নিজামের। ডয়ার থেকে চেক বইটা নিয়ে কিছু একটা লিখে বলল, আমার কাছ থেকে 50 লাখ টাকা নিয়েছিলি, তা ফেরত দিসনি। সে দায়ে জেলে তোকে যেতেই হবে। লিখন তখনও চুপ। নিজাম একটু থেমে বাঁকা হেসে বলল, জেলে গেলে বাসায় রুবা একা, তাই না রে লিখন? এতক্ষণে চোখ তুলে তাকালো লিখন। রাগে চোখ ভরে উঠেছে ওর। সামনে থাকা জঘন্য মানুষটাকে খুন করার ইচ্ছা যাচ্ছে ওর। হাতের মুঠো আরো শক্তিতে মুঠো করার আগে কেউ খুশি লাগিয়ে দিল নিজামকে। লোকটা এমনিতেই মাতাল ছিল, আর সেই খুশিতে টেবিলে গিয়ে পড়েছে একদম। লিখন বিস্ময়ে নিজামের থেকে চোখ সরিয়ে পাশে তাকালো। হালকা নীল রঙের শার্ট, কালো প্যান্ট ইন করা, হাতে মোটা চেনের ঘড়ি, একেবারে ফর্মাল লুকে দাঁড়ানো সুদর্শন এক যুবক। বয়স 27-28 হবে হয়তো। গায়ের রং বেশ উজ্জ্বল, চোখে চশমা পরিহিত ছেলেটার চেহারায় যেন নিষ্পাপ শব্দটা স্বর্ণাক্ষরে লেখা। অফিসের কেবিনের আলোর চেয়ে ফ্লোরে কাগজের আগুনের অল্প বিস্তর আলোতে ছেলেটাকে বেশ লাগছে দেখতে। লিখনের দিকে তাকিয়ে ছেলেটা বলল, এই ধরনের পশুবেশী মানুষদের মারার জন্য এত সময় নিতে নেই, না হলে তুমি মারার আগে অন্যজন এসে সবাস কাজ করে দেবে, বুঝেছো? লিখন নীরবে তাকিয়ে রইল ছেলেটার দিকে। নিজের টেবিল থেকে মুখ তুলে ঠোঁটে আঙুল ছোঁয়ালো। কেটে রক্ত ঝরছে। ওকে কেউ ঘুষি ছুঁড়েছে ভেবে চরম রাগ হলো ওর। টেবিলে বাড়ি মেরে ঘুরে উঠে বলতে যাচ্ছিল, আমি তোকে। লিখন খেয়াল করলো ছেলেটাকে দেখেই নিজাম থেমে গেছে তৎক্ষণাৎ। যতটা তেজ নিয়ে ও বলতে শুরু করেছিল, ততটাই নুয়ে বিস্মিত চেহারায় তাকিয়ে আছে ও ছেলেটার দিকে। যেন এ কাকে দেখছে ও। ছেলেটা শান্ত দৃষ্টিতে তাকিয়ে নিজামের দিকে। ডান হাতে বাঁ হাতের হাতটা ভাঁজ দিতে দিতে এগোলো সে। এগিয়ে একদম নিজামের সামনে দাঁড়িয়ে গিয়ে বলল, কিছু বলছি নিজাম। রাকিন, তুই এখানে? বিস্ফোরিত চোখে মানুষটাকে আর একবার পরখ করে নিল লিখন। এই তবে রাকিন সাফওয়াত, ইনশিয়া ফাউন্ডেশনের রাজীব মাহমুদের একমাত্র ছেলে রাকিন সাফওয়াত। এই ছেলে বাবার এত বড় সাম্রাজ্যের এক সাধারণ কর্মচারীর মতো কাজ করে চলেছে। তবে নিজামের কথায় তাচ্ছিল্য হাসি ফুটল রাকিনের ঠোঁটে। টেবিলে রাখা গ্লাসের পানিটা একদম মুখে ছুঁড়ে মারল ও নিজামের। চোখ খিচে বন্ধ করে নিয়ে ভেজা চেহারাটা হাত বুলালো নিজাম। মাথা ঝাড়া মারল বার কয়েক। রাকিন বলল, নেশা কেটেছে? অফিসে রাত 2:30 এসে তুই রাসলীলা বসাতে চাইবি? বাবার তিল তিল করে গড়াই ইনাশায় অপবাদ লাগানোর ধান্দা খুঁজবি? আমি থাকতে তা কি করে হতে দেই বল? তাই চলে এলাম। দেখ ভাই, বড় কাকা কাকি মারা যাওয়ার পর বাবা কোনোদিনও কোনো কিছুর কমতি দেয়নি তোকে নিজাম। ইনিশার এত বড় একটা জায়গায় জায়গা করে নিয়েছিস নিজের শিক্ষাগত যোগ্যতাতে। আজ এতটুকু চিন্তাটা মাথায় আনতে তোর লজ্জা করলো না? নিজাম মাথা নিচু করে চুপ রইল। ইনশিয়াতে আজ অব্দি রাকিনের অগোচরে হয়নি কিছুই। ছেলেটা এই নতুন নতুন জয়েন করা লিখনকেও নখদর্পণে রাখবে ভেবে দেখেনিও সেটা। ঘুষিটা বেশ জোরেই দিয়েছে। রাকিন লিখনের দিকে এগিয়ে বলল, তুমি কি চাও? ওকে কি শাস্তি দেব? পুলিশকে বলবো নাকি রাজীব মাহমুদকে? রাজীব কাকাকে কিছু বলিস না রাজিন, আর হবে না কোনোদিন এমন, প্লিজ কিছু বলিস না রাজীব কাকাকে। তৎক্ষণাৎ রাকিনের পায়ে পড়ে গিয়ে নিজাম আঝারির মতন করে বলল, সবে জয়েন করলেও লিখন জানে রাজীব মাহমুদের শাস্তির ধরন। পুলিশকে বললে যদি মানহানির মামলার জেল হয়, রাজীব মাহমুদ জানলে ওর ফাঁসির ব্যবস্থা করে দেবে নির্ঘাত। কোনো কাজে কোনো রূপ অন্যায় সহ্য করতে পারে না ভদ্রলোক। রাকিন বলল, লিখনের পা ধর নিজাম, ওকে বলো কি চাই।
হুড়মুড়িয়ে লিখনের পা জড়িয়ে ধরল নিজাম। বলল, আমাকে ক্ষমা করে দাও লিখন, মাফ করে দাও প্লিজ, দয়া করো। আর কোনোদিন হবে না এমন, কোনো দিনও না। লিখন খানিকটা বিমূর্ত। রাকিন বলল, নির্ভয় বলো লিখন, তুমি কি চাও? আমি বলছি সেটাই হবে। তোমাকে, তোমার স্ত্রীকে অপমানের জবাব তোমার মন মতেই হবে। লিখন একটা ছোট শ্বাস ফেলে বলল, পা ছাড়ুন স্যার। না, আগে বলো তুমি আমাকে। ক্ষমা করলাম, সরুন আপনি। নিজাম সরে গেল। রাকিন বলল, এত সহজে ছাড় দেওয়াটা কি উচিত হলো তোমার লিখন? লিখন মৃদু হেসে বলল, স্যার, কারণ আমি চাই না ওনার কৃতকার্যের জন্য রাজীব স্যার এতটুকু কষ্ট পান বা অপমানিত হন। আর বিনিময়ে শুধু আপনি আমাকে কথা দিন, ভবিষ্যতে ইনিশার কোনো সদস্যকে যেন আমার মতো বাজে পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। আপনি কথা দিলেই এটা সম্ভব জানি আমি, তাই এটাই চাইলাম। দ্যাটস ইট। জবাব শুনে তৃপ্তিতে মাথা উপর নিচ করলো রাকিন। কৃতজ্ঞতা স্বরূপ সুন্দর মতন একটা হাসি দিয়ে আসছি স্যার বলে বেরিয়ে গেল লিখন। তারপর নিজামের দিকে তাকালো রাকিন। বলল, কি ডকুমেন্টস পড়িয়েছিস? গড়গড় করে পুরোটা বলে দিল নিজাম। সবটা শুনে রাকিন বলল, রাফের সফট কপি অবশ্যই তোর কাছে, দ্বিতীয়বার তৈরি করে যাতে লিখন জমা না দিতে পারে। এইখানে রাখলে আমার চোখে পড়বে, তাই ওগুলো বাসে রেখেছিস, রাইট? রাকিনের যুক্তি দেখে কিছু সময় থেমে রইল নিজাম। রাকিন আবারও উত্তর চাইতে মাথা উপর নিচ করলো ও। রাকিন বলল, এই মুহূর্তে তুই বাসে যাবি, আর বাসায় গিয়ে পুরোটা সেন্ড করবে আমাকে। ওর প্রেজেন্টেশন আমি কভার করব, আর এই ড্রাঙ্ক সিচুয়েশনে তোকে যেন বাবা না দেখে। গট ইট? মাথা আরো জোরে জোরে নাড়ালো নিজাম। ইশারায় ওকে বেরিয়ে যেতে বলল রাকিন। নিজাম চলে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে থাই ক্লাসের জানলার ধারে গিয়ে দাঁড়ালো রাকিন। পকেটে দু হাত গুজে তাকিয়ে রইল রাতের শহরের দিকে। ভাবতে লাগলো ওর অবদানটুকু নিয়ে। এইভাবে নিজের কাজ অন্যের পরিবর্তে কাজ, অন্যের ভুল শুধরানো নিয়ে চলেছে ওর ইনশিয়ার ক্যারিয়ার। কিন্তু বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস তো ও শুধু ইনশিয়ার জন্য করেনি। পেশার মাঝে প্যাশনকে কবে খুঁজে পাবে, আদেও পাবে কি না কে জানে। আলতো করে গ্লাস ঠেলে সরিয়ে দিয়ে তাতে মাথা ঠেকালো রাকিন। শীতল হাওয়া চেহারায় লাগতেই চোখ বন্ধ করে নিল ও। মেসেজের শব্দ কানে আসলেও চোখ মেলল না। অনুভব করতে লাগলো মাঝরাতে এই স্নিগ্ধ বাতাসকে। আচমকায় মনে হলো তাতে যেন কারো গাঢ় প্রশ্বাস সহিত সংবাদ পাঠানো। অজানা কোনো প্রেম জোয়ারে গা ভাসিয়ে, তোমার প্রেম নগরের অপেক্ষায় আছি প্রিয়, বেশি অপেক্ষায় রেখো না, খুব বেশি অপেক্ষায়। সবে কয়েকদিন হলো দেশে ফিরেছ, এখনই রাত 2টো বাজে বাসায় ফিরতে শুরু করেছ ইচ্ছে? এটা বিদেশের তোমার সে রঙিন পৃথিবী না যে যখন খুশি যেভাবে খুশি চলবে। এখানে রাত 2টো অবধি কোনো ভদ্র ঘরের মেয়ে বাসার বাইরে থাকে না, এটা বুঝতে হবে তোমাকে। নেক্সট টাইম থেকে সন্ধ্যের আগে সব ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরবে তুমি, বুঝেছো? বাসায় ঢোকার সময় এসব কথা শুনে পা থেমে গেল ইচ্ছে। কাঁধে থাকা গিটারের ব্যাগের ফিতা শক্ত মুঠায় ধরল ও। কথাগুলো শাসন হলে খুশি খুশি মেনে নিত ও, কিন্তু এই কথাগুলো ওকে কন্ট্রোল করার উদ্দেশ্যে বলা, সেটা বক্তা ও দুজনেই খুব ভালো মতন জানে। অন্য সময় হলে এই ভদ্রমহিলার এক একটা শব্দের জবাব দিত ইচ্ছে, কিন্তু আজ কিছু না বলেই পা বাড়াচ্ছিল ঘরের দিকে। নিজের কথায় কোনো প্রত্যুত্তর না পেয়ে অবাক হলেন নাফিজা বেগম। তার জনমতে এই মেয়ে তার কথার জবাব না দিলে দম আটকে মারা পড়বে। তবু আজ জবাব কেন দিল না? ইচ্ছের হাতে থাকা গিটার বক্সে নজর গেল তার। কি এমন আছে ওই বক্সে যে ইচ্ছে তাকে প্রত্যুত্তর করলো না? ওই বক্সে কি ইচ্ছের এত খুশি হওয়ার কিছু থাকতে পারে? তড়িঘড়ি করে এগিয়ে এসে বললেন, তোমাকে কিছু বলেছি ইচ্ছে? গিয়েছিলে তো কনসার্টে, পেমেন্ট চেকের পরিবর্তে গিফট বক্স নিয়ে ফিরছো। তা কোন ফ্যান কি গিফট করলো তোমাকে? আমিও তো শুনি রাত 2টো অবধি তাকে সময় দিয়ে আসলে বুঝি। এইটুকু শুনে সিঁড়িতে আর একবার থামলো ইচ্ছে। বেশ বুঝতে পারছে ভদ্রমহিলা অকারণ ঝামেলা তৈরি করতে চাইছে। এসব কথা ইচ্ছে রিয়াক্ট করলে সে নওশাদ সাহেবকে বলতে পারবে ইচ্ছে বেয়াদবি করেছে তার সাথে। তারপর ওরই বাবা ওকে ভুল বুঝবে। এমনটাই হতো এতগুলো বছর হলো। বিদেশ থেকে ফেরার পর তা আবার শুরু হয়েছে, তাই এইসবে নিজেকে অভ্যস্ত করে নিয়েছে ইচ্ছে। পিছন দিকে না তাকিয়েই বলল, তোমার এসব ননসেন্স কথা শোনার মুড
এখন আমার নেই। জবাবের মুডও নেই। রুমে যাচ্ছি, বাকিটা সকালে শুনিয়ে দিও। ইচ্ছে সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে চলে গেল। আর এক দফায় অবাক নাফিজা বেগম। আজ এতগুলো বছরে প্রথমবার ইচ্ছে বলল ওর জবাব দেওয়ার মুড নেই। আবার বলল বাকিটা পরে শুনিয়ে দিতে। মাথায় জট পাকাতে লাগলো বেশ কয়েক প্রশ্ন। পা চালিয়ে উনিও নিজের রুমে চলে গেলেন। নওশাদ সাহেব তখন ঘুমে আচ্ছন্ন। আস্তে ধীরে গিয়ে স্বামীর পাশে শুয়ে পড়ে হঠাৎ ইচ্ছে বলে চেঁচিয়ে উঠে বসলেন নাফিজা বেগম। ধরপড়ে উঠে বসলেন নওশাদ সাহেব। আবজা আধারের স্ত্রীকে অস্থিরভাবে শ্বাস নিতে দেখে আগে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলেন। পাশ থেকে চশমাটা নিয়ে চোখে দিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি হলো নাফিজা, ঠিক আছো তুমি? কি হয়েছে? নাফিজা বেগম অস্থির চিত্তে বললেন, ইচ্ছে। হ্যাঁ, কি হয়েছে ইচ্ছের? এমন করছে কেন তুমি? ইচ্ছেকে নিয়ে আমি বাজে স্বপ্ন দেখেছি নওশাদ। বাবা, মেয়েটা এখনো ফিরলো কিনা কে জানে। তোমাকে কত করে বললাম ওকে যেতে দিও না কনসার্টে, শুনলে না। রাত 2টো বাজে নওশাদ, আমার ভয় হচ্ছে মেয়েটার জন্য। আচ্ছা শান্ত হও তুমি। ইচ্ছে ঠিক আছে, তুমি জানো ও কেমন। এভাবে চলাফেরা করতে অভ্যস্ত ও, কিচ্ছু হবে না ওর, রিল্যাক্স। নওশাদ সাহেব পানির গ্লাস এগিয়ে দিলেন স্ত্রীকে। দু চুমুক খেয়ে গ্লাস সরিয়ে দিলেন নাফিজা বেগম। বললেন, কিভাবে পারো তুমি এভাবে থাকতে নওশাদ? আমার তো প্রতিনিয়ত ভয় হয় তোমার মেয়েকে নিয়ে। আর তুমি? আমাদের মেয়ে নাফিজা, ইচ্ছে আমাদের মেয়ে। নাফিজা বেগম থামলেন। মনের মধ্যে থাকা কোনো এক হিংস্র সত্তা যেন জ্বলে উঠে বলছে, আমার মেয়ে না ও, পেটে ধরিনি ওকে আমি, বরং ওর জন্য যাকে পেটে ধরেছি সে আমাকে ছেড়ে চলে গেছে। ইচ্ছেকে কষ্ট দিলেই শান্তি মিলবে সেই সত্তার, অন্য কিছুতে না। নাফিজা বেগম মুখে হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ আমাদের মেয়ে। নওশাদ সাহেব মৃদু হাসলেন। বললেন, ওকে নিয়ে তো ভেবো না, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। মাথা নেড়ে শুয়ে পড়লেন নাফিজা বেগম। স্ত্রীর গায়ে ঠিক মতন চাদর জড়িয়ে দিয়ে নওশাদ সাহেব নিজেও শুয়ে পড়লেন। তবে চোখ বন্ধ করতে কষ্ট হচ্ছে নাফিজা বেগমের। এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব অস্বীকার করে অভিমান করে তার নিজের মেয়েটা চলে গেছে। মনে পড়তেই বুক জুড়ে হাহাকার চলে তার। এর মাঝে গিটারের টুংটাং টের পেলেন প্রতি রাতের মতন আজও পাশে নিজের ঘরের বেলকনিতে বসেছে ইচ্ছে। বাবাকে জানান দিচ্ছে বাসায় এসেছে সে। বালিশ খামচে ধরলেন নাফিজা বেগম। তার নীরব আজারিতে এই গিটারের সুর কাটা ঘায়ে নুনের ছিটা ছাড়া আর কিছুই নয়। ইচ্ছে ব্যালকনির দেওয়ালে পিঠ ঠেকিয়ে কোলে গিটারটা নিয়ে বসেছে। গিটারে কোনো এক সুর তুলতে তুলতে এক ধানে তাকিয়ে আছে পাশের দেয়ালের দিকে। ওখানে ওর ভাঙা গিটারের প্রতিটা টুকরো অতি যত্নে লাগানো, এমনভাবে সাজিয়ে লাগিয়েছে তাতে মা শব্দটা স্পষ্টতর। ভাঙা গিটারের তারটা একটা বেশ পুরনো পেন্সিলে পেঁচিয়ে পাশেই ঝুলিয়ে দিয়েছে। একটা সাদা ওড়না গিট দেওয়া পাশের বেতের দোলনায়। ইচ্ছের মাথার উপর আকাশ ভর্তি তারা ঝিকমিক করছে। সামনে থাকা রাতের শহরও মিটমিট আলোতে সজ্জিত। কোনো দিকে চোখ গেল না ইচ্ছের। মৃদু বাতাসে সাদা জর্জেটের ওড়নাটা উড়ে এসে গালে লাগতেই চোখ আবেশে বন্ধ করে নিল ইচ্ছে। গাইতে লাগলো, চোখের কোণ বেয়ে জল গড়ালো ইচ্ছের। গিটারের সুর ছেড়ে ফুপিয়ে কেঁদে বলে উঠল, মা। হু করে কাঁদতে লাগলো ইচ্ছে। পিছন থেকে কাঁধে কারো স্পর্শ পেয়ে কান্না হিচকিতে পরিণত হলো ওর। নওশাদ সাহেব এসে ওর পাশে বাবু হয়ে বসলেন। ইচ্ছের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ইচ্ছে নিজেকে সামলে নিতে লাগলো আস্তে আস্তে। কান্না শেষ করে শুধু নাক টানতে লাগলো একসময়। নওশাদ সাহেব অসহায়ভাবে ওর দিকে তাকিয়েছিলেন এতক্ষণ। একসময় বলে উঠলেন, তোর এসএম, তোর স্টেপ মম কেন তোর মা হতে পারে না? ইচ্ছে কি দোষ করেছে সে? ইচ্ছে চোখ তুলে বাবার দিকে তাকালো। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে উঠে দাঁড়িয়ে গিটারটা নিয়ে ঘরের এক কোণের দেয়ালে ঠেস দিয়ে রেখে বলল, আই উইশ তোমাকে বোঝাতে পারতাম বাবা। ঘুমাও গিয়ে, একা থাকতে। মারে। ইচ্ছে হেডফোন কানে নিয়ে বিছানার আধশোয়া হয়ে বসলো। নওশাদ সাহেব বুঝলেন তার বলা আর একটা বর্ণও কানে তুলবেন না ইচ্ছে। চুপচাপ বেরিয়ে আসলেন ঘর থেকে। বাবা বেরিয়ে গেলে কান থেকে হেডফোন নামিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না সংবরণ করলো ইচ্ছে। ফলে রাগটা মাথা ছাড়া দিয়ে উঠতে লাগলো আবারও। মায়ের রেখে যাওয়া শেষ চিহ্নটা একটা রাস্তার গ্যাংস্টার এসে এক মুহূর্তে শেষ করে দিল।
মনে মনে এক প্রকার প্রতিজ্ঞা করে বসলো ইচ্ছে এই প্রাপ্ত নামের মানুষটাকে অপ্রাপ্তির যন্ত্রণায় নিঃশেষ করে দিয়ে তবেই থামবে ও, তার আগে নয়। খাবার টেবিলে খাবার সাজিয়ে বইয়ে মুখ গুজে বসে আছে সাদিক সাহেব। বয়স, দৈহিক গঠন সব দিক দিয়ে বেশ আকর্ষণীয় ব্যক্তিত্ব এই 50 ঊর্ধ্ব মানুষটার। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক তিনি। ভার্সিটিতে তার গুরুগম্ভীর রূপেই সবাই পরিচিত, কিন্তু বাসা সে তার ছেলে মেয়ের কাছে এক বটের ছায়া, বৃহৎ আদর বলায়। তার পাশেই পেট চেপে ধরে বসে আছে পিয়ালি। সামনে এসএসসি পরীক্ষা বলে বেশ অনেক রাত অব্দি জেগে পড়তে হয়েছে ওকে। কোথায় খেয়ে দিয়ে সুখের একটা ঘুম দেবে তা না, এক নবাবপুত্রের জন্য বসে বসে অপেক্ষা করতে হচ্ছে তাকে। অবশ্য কেউ জোর করে না অপেক্ষা করতে। সাদিক সাহেব চশমার উপর দিয়ে চোখ তুলে তাকালেন মেয়ের দিকে। ওর বেহাত দশা দেখে আবারও বইয়ে মন দিয়ে বললেন, খেয়ে নিলেই তো পারো। তুমিও তো খেয়ে নিলেই পারো। খেয়ে ঘুমোতে যাও পিয়ালি, অনেক রাত হয়েছে। এভাবে থাকলে ক্ষুধা নির্ঘুমে অসুখ করবে। সেম টু ইউ। আমার খিদে নেই, ঘুমো পাইনি, অসুখও হবে না। শক্ত করে বইটা টেবিলে রাখলেন সাদিক সাহেব। পিয়ালি নির্ভয়ে শান্ত দৃষ্টিতে বাবার দিকে তাকালো। সাদিক সাহেব বেশ রাগী গলায় বললেন, আজকে আসুক ওই ছেলে, আজকে তার একদিন কি আমার একদিন। পিয়ালি বিরক্তি নিয়ে মাথা খাবার টেবিলে ঠেকালো। ছেলে বাড়ি ফেরার আগে এই আগ্নেয়গিরির মতো রাগ, আর ঘরে ঢুকলেই আইসক্রিমের মতন গলে যাওয়াটা সাদিক সাহেবের অভ্যাস। এর মাঝে শার্টের কলারের কাছের বোতাম এক হাতে খুলতে খুলতে ধীর স্থিরে বাসায় ঢুকলো প্রাপ্ত। সাদিক সাহেব ওর ঘ্রামাক্ত চেহারা দেখেই সবে মাত্র বলা কথাটা ভুলে গেলেন যেন। এগিয়ে গিয়ে নরম গলায় বললেন, কিরে বাবা, এভাবে ঘেমেছিস কেন? হেঁটে আসলি? বাইক নিয়ে যাসনি? বাবার স্বর শুনে টেবিলে মাথা ঠেকিয়ে রেখেই হাসলো পিয়ালি। সব রাগ হাওয়া ওর বাবার। মাথা না তুলে বলল, তোমার ছেলের গায়ের ঘামগুলো বোতল যেত করে রাখো বাবা, কত মূল্যবান সেগুলো। প্রফেসর সাদিকের রাতে গলিয়ে দেয় বলে কথা। প্রাপ্ত এক পলক বোনের দিকে তাকিয়ে বাবাকে হতাশভাবে বলল, খেয়ে নিলেই পারো বাবা। অন্য দৃষ্টিতে তাকালেন সাদিক সাহেব। পিয়ালির সাথে দুষ্টুমি না করে প্রাপ্ত আজকে এইভাবে কথা বলছে দেখে কিছুটা অন্যরকম লাগলো তার। বললেন, কোনোদিনও খেয়েছি যে আজকে খাবো? কিন্তু তোর চোখ মুখ এমন কেন দেখাচ্ছে? কি হয়েছে প্রাপ্ত? এবার আমি খিদেই মরে যাব বাবা। ছেলের উপর পরে স্নেহ বর্ষণ করিও, আগে খেতে দাও। প্রাপ্ত বাবাকে ইশারায় বসতে বলে ফ্রেশ হতে চলে গেল। একটা অফ হোয়াইট টি শার্ট আর নেভি ব্লু ট্রাউজার পরে নিল। রুম থেকে বেরিয়ে দেখে বাবা বোন খেতে বসে গেছে। সাদিক সাহেব পিয়ালিকে খাইয়ে দিচ্ছেন। প্রাপ্তকে দেখে উনি খাবার মাখতে মাখতে বললেন, আজকে লাউ চিংড়িটা খুব মজা হয়েছে, তাই না পিয়ালি? ঠোঁটে হাসি ঝুলিয়ে পাশের চেয়ার টেনে বসে গেল প্রাপ্ত। সাদিক সাহেব পরের লোকমা ওর মুখে তুলে দিয়ে বললেন, দেখ তো খেয়ে, রুই আর ডালও রেঁধেছি, তবে আগে এটা টেস্ট কর। প্রাপ্ত তৃপ্তি নিয়ে খেতে খেতে বলল, আপনি অধ্যাপনা ছেড়ে সাদিক কিচেন খুলে বসুন জনাব। সাদিক সাহেব ভাব নিয়ে হেসে বললেন, দেখতে হবে তো বাপটা কার। পিয়ালির বাবা বলে কথা। পিয়ালির মাথায় চাটি লাগালো প্রাপ্ত। বলল, কিচেনে গেছিস কোনোদিন? এসেছে সেই সাজতে। বাবা কথাটা দিয়ে প্রাপ্তর বাবা বুঝিয়েছে। আচ্ছা, এসেছিস ক্রেডিট নিতে, আর রইল কথা কিচেনে যাওয়ার। আমি কেন যাব কিচেনে? এখন তো বাবা খাওয়াচ্ছি, তুই তো কোনদিন খাওয়াবি না রেখে। ওই ভাবি আসুক, সে অবশ্যই করে নেব। হেসে দিল পিয়ালি, সাথে সাদিক সাহেব। কিন্তু বাবার কথা শুনে খাবার চিবোতে থাকা মুখ আপনা আপনি থেমে গেল প্রাপ্ত। পিয়ালির সাথে করা দুষ্টুমি হাসিটাও নেই আর ওর ঠোঁটে। মুহূর্তে ইচ্ছের চেহারা ভেসে উঠেছে ওর সামনে। গ্লাসের পানি শেষ করে কোনো মতে নিজেকে সামলে বলল, আরে খাবো না বাবা, ঘুম পেয়েছে। পিয়ালি সাদিক সাহেব দুজনেই বুঝলো প্রাপ্তর মনে এই মেম সাহেবের উল্টো প্রতিচ্ছবি আঁকা, তাই এই আলোচনা পছন্দ হয়নি ওর। সাদিক সাহেব বললেন, ডোন্ট ওয়ারি প্রাপ্ত, আমি অ্যাটলিস্ট তোমার অপছন্দের কাউকে বৌমা করে আনার জন্য কোনোদিনও বলবো না তোমাকে। প্রাপ্ত মুচকি হেসে বললেন, জানি বাবা। সাদিক সাহেব হাত ধুয়ে উঠে দাঁড়ালেন। তোয়ালেতে হাত মুছতে মুছতে বললেন, দেন নিজেকে বুঝতে শেখো, তাতেই হবে। আর 2 দিন পর ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাচ্ছি। সোলার এনার্জি নিয়ে আলাদা কিছু করার প্ল্যান আছে আমাদের। গ্রামের নাম ভাদুরগাঁও, একেবারে প্রত্যন্ত এলাকায়। তোমাদের ছেড়ে প্রথমবার এত দূর যাব, কিভাবে থাকবো জানি না, তবে ইটস এ মাস্ট প্রাপ্ত। বাবার কথায় মন খারাপ করে ফেললো পিয়ালি, কিন্তু প্রাপ্ত মাথা নেড়ে আশ্বস্ত করলো বাবাকে। বাবা ছাড়া ওরা দুজনেই অসম্পূর্ণ, তবু কিছুই করার নেই।
সবাই নিজ নিজ ঘরে চলে গেল। রুমে ঢুকে প্রাপ্ত চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। মনটা হঠাৎই এলোমেলো লাগছে ওর, অস্বস্তি লাগছে অকারণে। সারাদিনে যা যা ঘটেছে সবকিছুর সাথে অপরিচিত ও। জীবনের নতুন ঘটনাগুলো বড় অদ্ভুত। আর তার চেয়ে বড় কথা, যা কিছু নতুন, যা কিছু প্রথম ঘটে, নিয়তি তাতে অবশ্যই ব্যতিক্রম কিছু লিখে রাখে যে